রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা আরও একবার প্রমাণ করল আমাদের সমাজে কন্যা শিশুরা কতটা অনিরাপদ ও অরক্ষিত। শিশুটির উপরে ঘটে যাওয়ার নৃশংসতা আমাদের বাকরুদ্ধ করে। আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি আর বিচারহীনতার দীর্ঘ সংস্কৃতি সার্বিক পরিস্থিতিকে এতটাই ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে যে ঘরে বাইরে নারী ও শিশুরা কোথায় নিরাপদ সেটাই এখন নাগরিকদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আকাশ। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমাদের সাথে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আফরোজা সোমা, শিক্ষক ও গবেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি, আপনাকেও স্বাগত। আমাদের সাথে আরও আছেন তাসলিমা আক্তার, শ্রমিক ও রাজনৈতিক সংগঠক ও সদস্য, রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলন, আপনাকেও স্বাগত জানাই। আফরোজার সময় আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যেটা বলছিলাম, আমাদের দেশে শিশুরা ধর্ষণ এবং হত্যার শিকার হচ্ছে, রামিসা, আসিয়ার মতো অনেকেই। কিন্তু আমাদের দেশে কোথায় গলদ, বারবার কেন আমাদের এই শিশুরা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে? অনেক ধন্যবাদ আমাকে আজকে এই আয়োজনে আমন্ত্রণ জানাবার জন্য। প্রশ্নটা খুব ছোট, উত্তরটাও খুব সহজ। ওই যে একটা গান আছে না, দ্য অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দি উইন্ড, ওই রকম উত্তরটা সকলেরই জানা, কিন্তু আমরা সেই জানা উত্তরটার দিকে তাকাতে চাই কি না সেটা হচ্ছে জিজ্ঞাসা আর কি, আমার বিচারে। তো কেন এটা হচ্ছে, এর পিছনে আপনি যদি দেখেন, এটা কোনো একক কারণে নয়, অনেকগুলো কারণের সমন্বিত ফল এই ঘটনাগুলো। আজকে আসিয়া, কালকে রামিসা, কালকে নুসরাত, এগুলো তো সেই আদ্যিকাল থেকে আপনি গুনতেই পারেন, তাই না? গোনাই যেতে পারে। এখন আমরা যদি একটু তাকাই কেন এগুলো হয়, কারণ আমাদের দেশে রয়েছে একটা বিচারহীনতার সংস্কৃতি, রয়েছে একটা দায়মুক্তির সংস্কৃতি, রয়েছে বিচারিক কার্যক্রমকে নানান রকমভাবে রাজনৈতিকভাবে প্রভাবিতকরণের একটা সংস্কৃতি, এবং আমাদের এখানে রয়েছে একটা নারী বিদ্বেষী সংস্কৃতির প্রবল জেঁকে বসা আর বাস্তবতা। এবং শুধু তাই নয়, আপনি যদি আরও তাকিয়ে দেখেন, তদন্তকারী যে সংস্থা, আপনি তার উপরে জনগণের কোনো আস্থা নেই, এবং আমাদের যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, সেগুলোর উপরে জনগণের কোনো আস্থা নেই। এবং আপনি যদি বিচারিক ব্যবস্থার দিকে তাকান, স্বয়ং বিচারিক ব্যবস্থার দিকে মানুষের কোনো আস্থা নেই। এটা আমার কথা নয়, এটা আপনি যদি পত্র পত্রিকা রিপোর্টগুলো দেখেন তা থেকে দৃশ্যমান যে আমাদের দেশে এই বিচারিক দীর্ঘসূত্রিতা এবং এই সকল কিছু মিলে আসলে সংকটটা ঘনীভূত হয়েছে। বিশেষ করে ২৪-এর আন্দোলন পরবর্তী যে একটা সংকট এই ক্ষেত্রে দেখা গেছে, এটা তো দৃশ্যমান, দেশীয় এবং আন্তর্জাতিক নানান রকমের প্রতিবেদনে, জরিপে, গবেষণায় এগুলো তো উঠে এসছে। তাহলে আমরা যদি কারণ বলি, কারণগুলো হচ্ছে একটা স্পেসিফিক কোনো কারণ নয়, ছোট ছোট অনেকগুলো কারণ মিলে, ছোট ছোট তরঙ্গ মিলে যেরকম একটা বিরাট আপনি সাগরকে দেখতে পান, একই রকমভাবে আমরা আজকে আসিয়াকে নিয়ে মেতে উঠছি, কালকে আরেকজনকে নিয়ে মেতে উঠবো। আমরা যখন শুধু ইস্যুটা, মানে স্পেসিফিক একজন ব্যক্তির ঘটনাটা যখন এতটাই আমাদের বুকের উপরে চাপ তৈরি করে যে আমি আর শ্বাস নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, তখন আমি কথা বলি। কিন্তু এর বাইরে যে বৃহত্তর বাস্তবতা, সেই দিকে আমরা সামগ্রিক অর্থে মনোযোগ দিতে রাষ্ট্রীয় সামাজিকভাবে ব্যর্থ, এবং এর পিছনে প্রধান কারণ আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব। আমি এক লাইনে এটুকু বলে শেষ করব, আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাবজনিত কারণে আমি আগে যতগুলো ছোট 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 পয়েন্ট উল্লেখ করেছি, সেটা বিচারিক দীর্ঘসূত্রিতা হোক, নারী বিদ্বেষী সংস্কৃতি হোক, এগুলো সব কিছু বেঁচে থাকে, টিকে থাকে, প্রিভেল করে, কারণ আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো তাহলে কি হতো, সেটা আপনি যখন আবার আসবেন তখন বলবো। জি, অবশ্যই। আমি ফজলে হুদা বাবুল, আপনি রাজনীতি করেন, রাজনৈতিক এবং সংসদ সদস্য, আইন প্রধানতা। তা অনেকগুলো কারণের মধ্যে একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে, মানে রাজনৈতিক নেতৃত্ব যারা এই দেশটা চালায় তাদের দিকেও আঙুল উঠেছে। নারী বিদ্বেষী সংস্কৃতির প্রসঙ্গ এসেছে, আপনি শুনেছেন। এই যে বিশেষ করে এই যে শিশু, আমাদের শিশুরা, তারা যে এই ধর্ষণ এবং হত্যার শিকার হচ্ছে, এই কারণগুলো কি শুধু নাকি আরও আপনি কারণ দেখেন?
ধন্যবাদ আকাশ ভাই এবং আমার দুই অত্যন্ত শ্রদ্ধেয় সহ আলোচক দুজনের সাথে প্রথমবার বসেছে, দর্শক শ্রোতা দীপ্ত টিভির এবং আমার বিশেষ করে মহাদেবপুর বদলগাছের সবাইকে ঈদ মোবারক। যেটা আফরোজা আপা বলেছেন এটা সঠিক এবং যথার্থই বলেছেন যে এই নারী বিদ্বেষী একটা সংস্কৃতি আমাদের দেশে আছে, বিচারহীনতাও আছে। দেখা গেছে যে একটা স্ট্যাটিস্টিক্সে যে মাত্র সর্বমোট মামলার 3 থেকে 4.5% পর্যন্ত বিচারের রেজাল্ট বের হয়। তো এটাকে আমরা বিচারহীনতাই বলতে পারি। আরও ছোট ছোট অনেক কারণ উনি বলেছেন, কিন্তু আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে আমাদের যে সমাজ ব্যবস্থার যে স্ট্রাকচার, আমাদের যে রিলিজিয়াস স্ট্রাকচার, আমাদের যে কাস্টমস, আমাদের তো এই সংস্কৃতি তো আজকে নতুনও নয়, কিন্তু সেই আইএমএ জাহেলিত যুগ বলেন, যখন প্রফেটের আগমনের পূর্বে যখন নারীদেরকে জীবন্ত করা হতো, হিন্দু সমাজে এক সময় নারীদেরকে মানে কুসন্তান হিসেবে দেখা হতো। এবং আমাদের সমাজের কিছু জিনিস, যেমন আমাদের যদি ধর্মের কথা বলেন, বলা হয়েছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যখন আল্লাহ কার ওপর খুশি হন তখন কি করেন, বলে ওই এলাকায় বৃষ্টি দেয়। তারপর যদি উনি খুশি হন তাহলে কি করেন, তাকে একটা কন্যা সন্তান দেন। তারপর যদি খুশি হন তাকে আরেকটা কন্যা সন্তান দেন। তো আমি হাদিস এত জানি না, এটা শোনা কথা আমি বলছি। তো আমাদের রিলিজিয়নেরও যে নারীর প্রতি, আপনি দেখুন হিন্দু ধর্মে যতগুলো দেবদেবী, আমাদের স্পেশালি আমাদের এই ফার ইস্ট কান্ট্রিগুলোতে, যেমন ভারতের আপনার কলকাতা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, এই এলাকায় কিন্তু তারা সব নারীদেরকেই কিন্তু তারা দেবতা বেশি মানে। যেমন সরস্বতী বলেন, কালী বলেন, আপনার বা দুর্গা আছে, দুর্গা বলেন, সবই নারী। কিন্তু তারপরেও কেন এই যে মানে আমি সেটাই আসছি, রিলিজিয়াস ব্যাখ্যা একটা প্রবলেম আমাদের এখানকার, যে রিলিজিয়াস লিডাররা তাদের রোলটা প্লে করে না প্রপারলি। 1, 2, জন্মের পরেই আমাদের সমাজ কাঠামোটা এরকম, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নূপুর পরে দেওয়া হয়। একটা বাচ্চা মেয়েকে যখন 4, 5, 6 যখন সে খেলবে, খেলাধুলা করবে, হাসবে, ঘুরবে, তখন তাকে বলা হয় যে তুই মেয়ে মানুষ। আর যে ছেলেটা বড় হয়, ওর মাথার এই সমাজ তাকে ওই রকম একটা শিক্ষা দিয়েই বড় করে, এটা নারী, এটা তোর জন্য ভোগ্যপণ্য। অমিতাভ বচ্চনের একটা মুভি দেখছিলাম একদিন, অনেক আগে, 8-10 বছর আগে, ভারতের মুভি আমি দেখি। কেউ আমাকে ভারতীয় বললাম সরি, বাট আমি ভারতীয় মুভি দেখি। তো ওখানে একটা লাইন ছিল, নো মতলব না হতা হে। So the opposition is not agreed, so why you go for this? That was the conflict. আর ইন্টারেস্টিংলি আমাদের দেশেও কিন্তু এখন এই আইন আছে যে আপনার ম্যারিটারিয়াল রেপের কোনো বিচার নেই। ওখানে আবার কন্ডিশন দিয়েছে, যদি 30 বয়স যদি 13 কম হয় তাহলে বিচার হবে। কি অসম্ভব রকমের একটা সমস্যা আইনেও। আমি জানি না এটা দেখেছেন কিনা, জিনিসটা চোখে পড়েছে কিনা, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। সো দ্য সমাজ কাঠামো, আমাদের সম্পূর্ণ যে স্ট্রাকচার, যে থট প্রসেস, এবং নারীকে যে উৎপাদন ক্ষমতায়, উৎপাদনে যে নারীর যে অংশদারিত্ব, সেটাকে ব্যাপক হারে বৃদ্ধি করা, নারীর অর্থনৈতিক যে আমরা শুধু বলি না, একই রকম আপনি যদি দেখেন বাংলাদেশের যে আমাদের আচার, আমাদের চিন্তা, সেখানে দেখবেন তাদের ধারণা ও নারী ইস্যু, তার মানে এটাকে আপনি আদারিং করে দিতে পারেন। অর্থাৎ আপনার পলিসি মেকিংয়ে আপনি যাদেরকে রেখেছেন তারা এই জেন্ডার লিটারেসি তাদের নাই, তারা অশিক্ষিত। আমি শব্দটা অশিক্ষিত এবং মূর্খ এই দুটো ব্যবহার করব। অশিক্ষার কথা না জেনে যে নিজেকে জানে মনে করে সে মূর্খ। আমি জানি যে আমি জানি না, আমি মূর্খ না, আমি অশিক্ষিত। এখন এই জেন্ডার নিয়ে আপনি যখন এটাকে আধারিং করতেছেন, অথচ আপনি বুঝতেছেন না এটাই মেইন স্ট্রিম, এটাকে আপনার ইটস এ ডেমোক্রেটিক ইস্যু, গণতান্ত্রিক
প্রসঙ্গের ইস্যু। আপনার গণতান্ত্রিক রেজিলিয়েন্স তৈরি হবে না যদি আপনার সমাজে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা না থাকে বা আপনি প্রতিষ্ঠা করতে না পারেন। লিঙ্গ সমতা আপনি কেমন করে প্রতিষ্ঠা করবেন? এখানে ধর্মের কিছু নাই। রাষ্ট্র কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না, রাষ্ট্র একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তাকে একটা পলিসি মেনে চলতে হয়। পলিসির মধ্যে আগে যদি কোনো গলদ থাকে সেই গলদ ঠিক করে নতুন পলিসি আনতে হয়। কিন্তু আমাদের, আপনি যদি সম্পত্তির উত্তরাধিকার আইন দেখেন, আপনি যদি আরও নানান কিছু দেখেন, সব জায়গায় দেখবেন একটা জায়গায় এসে কবি নীরব, ভাসুরের নাম আর কেউ মুখে নিতে চায় না। কেন? ওই নারী প্রসঙ্গে। সম্পত্তির উত্তরাধিকারে দেখবেন নারী আর পুরুষ, দুই ছেলে আর মেয়ে, একই বাবার সন্তান, তারা একজন আরেকজনের তুলনায় উনো হিসেবে বিবেচিত হচ্ছে। আপনি এই যে গত অন্তর্বর্তী সরকারের আমলে অনেক রাজনৈতিক সংস্কারের ডিসিশন নেওয়া হলো, সেই সময়ে কমিশন যে তারা একটা রিপোর্ট দিল, সেখানে নারীর জন্য অন্য নারীরা তাও বাদ টাদ দিয়ে তারা বলছেন আমাদেরকে ভাই 33% দেওয়ার কথা বলো। ওনারা 5% রেখেছেন, কারণ তারা, আমি একটু এইটুকু, কে করলো এটা আপনার খুশি হওয়ার সুযোগ নাই। আপনি প্রশ্ন করবেন না কে করে নাই, এটা বরং ভালো। যে করে নাই আপনি তার গলায় ধরার সুযোগ ছিল, তুমি করো না। কিন্তু যে দেওয়ার নামে না দেয়, দেওয়ার নামে ঠকায়, সে সবচেয়ে বড় প্রবঞ্চক। এইটাকে আগে মাথায় নিতে হবে। আমরা এরপর আবার ফজলুল বাবুল, যেটা এই যে রামিসার যে বিষয়টা, এটাকে আমরা দেখলাম যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক চাপ সৃষ্টি হয়েছে, সারা দেশে একটা আলোড়ন তৈরি হয়েছে, এটা সরকার এটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে, সরকার প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা দেখছি যে এটা কাজও হচ্ছে। হয়তো আমরা খুব দ্রুত একটা বিচারও দেখব, কিন্তু এই যে বাছাই করে বা কোনো একটা যখন আলোচিত হয় সেই বিচার করে এইভাবে কি এই যে বড় যে বিচারহীনতার সংস্কৃতি বা দীর্ঘসূত্রতা, সেটা কি শেষ করা যাবে, বা এটার জন্য কি করা? না, এটা আপনি সত্যি বলেছেন যে কোনো একটাকে ফোকাস দেওয়ার তো কোনো অপশন নেই। আর মাদ্রাসায় যে ছাত্রটা বলাৎকার হলো, তারা বলাৎকার কেন বলছে, এটার নাম এরকম কেন, এটাও আমি কোনো খুঁজে পাইনি। আমি সমাজবিজ্ঞানী নই, আমি খুবই সাধারণ একজন হিসাব রক্ষক ছিলাম। তো সেখান থেকে আসলে এটা করবার বা বলবার কোনো অপশন নেই। যেটা আমি প্রথমেই বলেছি, ওটাকেই ডিফেন্ড করতে চাই। সেটা হচ্ছে আমাদের সমাজের কাঠামো, মানুষের চিন্তাভাবনা, রাজনৈতিক, ধর্মীয় লিডারশিপ এবং আমাদের নৈতিক অবস্থানটা ছোটবেলা থেকেই একটা ঢাক ঢাক গুড় গুড় অবস্থা। আপনি নিশ্চয়ই মনে আছে, আপনি যখন হাই স্কুলে পড়তেন নিশ্চয়ই কোএডুকেশন ছিল, কিন্তু মেয়েরা আরেকটা রুমে থাকতো, আপনারা আরেকটা রুমে থাকতেন, ছাত্রদের সাথে আসতেন, স্যাররা নিয়ে চলে যাইতেন। এটা তো ছিল আমাদের সময়, এখন বোধহয় এরকমটা নেই। তো এই যে একটা ঢেকে রাখার যে অবস্থা, এটাকে কেউ হয়তো, আমি অফকোর্স আমি এম নট এগেনস্ট দ্য ইসলামিক কি বলে ওটা, পর্দানশীল, ওটা ইসলামী লোকেরা ব্যাখ্যা দিবে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে মেয়েকে যে ছোটবেলা থেকে ঢেকে রাখা, এইটার একটা আরেকটা অন্যতম কারণ। ঢেকে রাখা বলতে আমি পর্দার বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে তাকে আলাদা করা, যে তুমি মেয়ে, তুমি এটা করতে পারবে না, তুমি ওইটা করতে পারবে না। আপনি জানেন এখানে এদেশে মেয়েদের ফুটবল খেলা, আমার পাশের, আমার প্রতিবেশী জয়পুরহাটে মেয়েদের ফুটবল খেলা নিয়ে কী হয়েছে আপনার মনে আছে নিশ্চয়ই। আপনারা জানেন যে দেখুন, এই কথাগুলোকে যখন সরকার বা আমরা একটা পার্টিকুলার রাজনৈতিক, আমি যদি বলি এখন ডেটা দেখে এতগুলা জামাতের, এতগুলা আওয়ামী লীগের, কিংবা সেই সেঞ্চুরি মানিক তো নাম ছিল তাই না আমাদের সময়, সেঞ্চুরি মানিক, এগুলো বলি, তাহলে আসলে আমরা কোনো সমাধানে যেতে পারবো না। এটাকে রাজনৈতিক কালার দেবারও কোনো ইয়ে নেই। যদিও ইয়াসমিন হত্যাকাণ্ডটার পুরোপুরি ভিকটিম কিন্তু বিএনপি হয়েছিল। ওই সময় জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই ঝাঁপায় পড়েছিল। যদিও এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও কিন্তু ওই যে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ছিল তাদের বিচার কিন্তু করেনি, বরঞ্চ বিএনপি ক্ষমতায় এসে কিন্তু পরের বার সেটা করছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে রামিসা, মানে একটা যেটা যখন আলোচনা হবে সেটা না করে সামগ্রিকভাবে, এটা তো আমরা তো এই প্রতিশ্রুতিটা পাচ্ছি না যে যত এরকম শিশু বা নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে সবাইকেই বিচার করা হবে বা বিশেষভাবে করা হবে, যে একটা করে জনগণকে ঠান্ডা করা। এর আগে আরো কয়েকটা দেখলাম, যেমন কুষ্টিয়ার একটা ঘটনা দেখলাম, এটা বোধহয় 30 ডেজের মধ্যে এটা চার্জশিট দিয়েছে।
তারপর রামিসারটাও দিয়েছে। সো আমি বলছি না যে বিএনপি একদম 100 করছে, বাট করার প্রত্যয় আছে। আমরা এই জিনিসগুলোকে দলমতের বাইরে রাখতে চাই। এই জিনিসগুলোকে আমরা এভাবেই দেখতে চাই যে আমাদের সমাজের মানবীয় গুণগুলো সমাজের মধ্যে আনতে হবে, আমাদের নৈতিক এবং মানবিকতা বোধগুলো আনতে হবে। নারীর প্রতি আমাদের যে দৃষ্টি, এইটা শুধু ভোগের দৃষ্টিতে আমাদের দেখলে হবে না। নারীকে তার মর্যাদা, যেটা উনি বলেছেন, আই ডু এগ্রি, এবং শুধু তাই নয়, এখনো যে আইন আছে নারীর, ইসলামিক আইনেই যদি বলেন, শরিয়া আইনেই যদি বলেন, যে তারা যেটুকু পায় এইটুকু আমরা পুরুষরা কিন্তু বুঝে দিই না। ওই বোনের ওই জমিটুকু নেয়ার জন্য যত ছলাকলা। আমি এখন তো একজন গ্রামের একজন জনপ্রতিনিধি, আমার কাছে যদি 100টা কেস আসে, এর মধ্যে অন্তত 30টা কেস বোনের, সম্পত্তি দিচ্ছে না। এমনকি যেটা এখন আছে, মানে যেটা কোরআনে আছে, যেটা মুসলমান ধর্মে আছে, সেইটাও দিচ্ছে না তার ভাইয়েরা। অথচ এটা কিন্তু আমাদের ধর্মের একটা বিশাল বড় ইয়ে, যে তুমি যদি এইটা পুরোপুরি বুঝে না দাও তাকে, তাহলে তোমাকে এটা লায়াবল করতে হবে। আমরা সমাজটা খারাপ হয়ে গেছে ভাই। আমরা নামাজ পড়ছি, হজ করছি, কিন্তু ওই বোনের হকটুকু আমরা দিচ্ছি না। দিস ইজ দ্য, এটা নিয়ে সমাজকেই তো ঠিক করতে হবে। আপনারা রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আপনার শেষ করতে আপনার কাছে আসবো এটা নিয়ে। তাসলিমা আক্তার, যেটা ওই একই প্রশ্ন, যে ধরুন যখন হইচই হবে যেটা নিয়ে, সরকার সেটাকে মানে একটা ব্যবস্থা করবে, কিন্তু এটা তো আমরা দীর্ঘদিন দেখে আসছি। মামলা হয়, তারপরে চার্জশিট হয়, বিচার আদালতেও যায়, কিন্তু হয়তো আদালত বলা আছে 180 দিনের মধ্যে হবে, কিন্তু তো 1 দশক চলে যায় বা 1 যুগ চলে যায়, ন্যূনতম 3-4 বছরের কম কোনোটাই হয় না। মানে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এরকম অবস্থা। এর থেকে কিভাবে আমরা বের হব? হয় প্রাণ দিতে হবে, না হলে একটা বড় আন্দোলন করতে হবে। এই মধ্য দিয়ে চাঞ্চল্য সৃষ্টি হবে সমাজের মধ্যে। আমি শেষ করি, 24 আন্দোলনের পরে আমরা অনেক কিছু চেঞ্জ হবে বলে ভাবছিলাম। সেই ঘটনাগুলোই সামনে আসছে, বা সেগুলোই দ্রুত বিচারের মধ্যে আসছে, যেগুলো আলোড়ন সৃষ্টি করছে সমাজের মধ্যে, সমাজের মনের মধ্যে, মানুষের মনের মধ্যে। তখন দেখা যাচ্ছে সেই বিষয়গুলো হয়তো দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যে আসে। আপনি যদি স্বাধীনতার 55 বছরে দেখেন, যুদ্ধাপরাধীদের বিচার হতেই আমাদের কত সময় লেগেছে, এবং যেই ঘটনাগুলোতেই কোনো না কোনোভাবে মিডিয়ায় অনেক বেশি সামনে আসছে, যেগুলো পুরো সমাজকে আক্রান্ত করছে, সেগুলো একটা তড়িঘড়ি বা একটা দ্রুত বিচার হচ্ছে। এবং যারা ধর্ষক বলেন, নিপীড়ক বলেন, যারা ক্ষমতা কাঠামোর থেকে একটু দূরে আছে, তাদের বিচারটা আবার দ্রুত হচ্ছে। কিন্তু যারা ক্ষমতা কাঠামোর আশপাশে ছিল, তাদের বিচার কিন্তু আমরা দ্রুত হতে দেখিনি। তো ফলে বিচারটা যে কারোর জন্য, যে কোনো ঘটনাই, সেটা যে কোনো নিপীড়ন হোক, ধর্ষণ হোক, সমাজের যে কোনো ঘটনারই যে বিচার প্রাপ্তির অধিকার সবার আছে, সেই জায়গায় বিচার প্রক্রিয়াটা দ্রুত হওয়া যে কোনো ঘটনার জন্যই গুরুত্বপূর্ণ। আর বিচার পাওয়ার অধিকার তো আসলে সকলেরই আছে। আমরা অনেক সময় দেখি যে কেউ দাঁড়াচ্ছেন না এর পক্ষে। এটাও আমার কাছে মনে হয় যে মানে একজন নিপীড়কেরও তার আইনের আশ্রয়ে পাওয়া বা আইনের সুবিধা পাওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সেটা আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা এখন বলতে শুনছি যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, শরিয়া আইনের মাধ্যমে দিতে হবে। এই যে নানানভাবে একটা মানে এক ধরনের মনে হচ্ছে খুনের বদলে খুন, একটা প্রতিহিংসা, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের আরও চিন্তা করা দরকার। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের থেকে আমরা মনে করি যে বাংলাদেশে আমরা একটা নতুন বাংলাদেশ, যেখানে আমরা নিরাপদে থাকতে পারবো, সেই বিষয়গুলো আমাদের মধ্যে ভীষণভাবে প্রত্যাশা হিসাবে কাজ করে। কিন্তু সেই প্রত্যাশার মধ্যে যেটা আমি প্রথমে বলছিলাম, যে আমি নিজেকেও দায়বোধ করি, কারণ আমরা যখন যে উনি যেটা বলছিলেন যে সংসদে নারী নেতৃত্বের কথা, যে আমাদের এই যে ধর্ষণের মনস্তত্ত্বটা তৈরি হচ্ছে, সেই তৈরির পিছনে নারী পুরুষকে সমাজ বা রাষ্ট্র কিভাবে হাজির করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে নারীকে যে সবসময় একটা পণ্য বস্তু হিসেবে দেখানো হয়, সে কোনো কিছু পারে না বা নেতৃত্ব দিতে পারে না, সে সংসদেও
যেতে পারে না, সংসদের প্রধান হতে পারে না, এই আলোচনাগুলো কিন্তু ছিল। কিন্তু এর মাঝখানেও আমরা দেখি গণঅভ্যুত্থান পরবর্তী সময় ধরেন তাসনিম জারার মতো কর্মী তারা নিজেরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, রুমিন ফারহান নিজের দল থেকে বেরিয়ে নির্বাচন করেছেন, এবং বাংলাদেশে 51% নারী ভোটার, 51%। তা সেই জায়গায় নারীদেরকে যে এই বিষয়গুলো মানে কে আসলে কাকে দিয়ে দিবে, ধরেন বাংলাদেশে এখন পর্যন্ত রাজনীতি বা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, বীর এগুলো বলতে আমরা পুরুষ অধ্যুষিত একটা চিত্র দেখতে পাই। তো সেই জায়গায় আসলে নারীর নিজেরও আসলে আমার কাছে মনে হয় যে এই যে সংসদে নারীরা যেতে পারলেন না, 5%ও যেতে পারলেন না, তো সেই দলগুলোকে নারীরা তো ঠিকই ভোটও দিচ্ছে, সেই দলেই থাকছে। তাহলে নারীরা নিজেরাও যে সংগঠিত আমরা এখনো হতে পারছি না, আমাদের এখনো অনেক দুর্বলতা আছে, অনেক আন্দোলন আমাদেরকে শক্তি যেমন জুগিয়েছে তেমনি দুর্বলতাও আছে আমাদের, এবং আমাদের মধ্যে ঐক্য আরও বেশি প্রতিষ্ঠা করা দরকার। বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা নতুন করে জাতি গঠন করা, আমাদের সংস্কৃতি গঠন করার আন্দোলনটা কিন্তু নতুন করে করতে হবে। আর বারবার যেই কথাগুলো বলা হচ্ছে যে পরিবার হয়তো বা আমাদের সমাজ আমাদেরকে, আমার কাছে মনে হয় সমাজ, পরিবার, রাষ্ট্র এগুলোকে আমরা আলাদা করে দেখি কিনা, কিন্তু আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। রাষ্ট্র, সমাজ, পরিবার একটা আরেকটার ধারাবাহিকতা। রাষ্ট্র থেকেই কিন্তু রাষ্ট্রেরই খুব অন্তরঙ্গ সংগঠন যদি বলি সেটা হচ্ছে পরিবার। রাষ্ট্র যা চিন্তা করে পরিবার তাই ধারণ করে। সেই জায়গা থেকে আপনি যদি দেখেন যে আমাদের পাঠ্যপুস্তকে নারী পুরুষকে কিভাবে দেখানো হচ্ছে, সেখানে নারীর পরিচয়টা কি। আমরা ছোটবেলা দেখতাম যে সবচেয়ে ঝুঁকিহীন কাজ যেগুলো সেগুলো হচ্ছে নারী, নারী হচ্ছে মা, নারী হচ্ছে গৃহিণী, নারী হচ্ছে মানে শিক্ষক, মানে শিক্ষক কাজটাকে আমি ছোট বলছি না, কিন্তু এমনভাবে দেখানো হচ্ছে যে নারী হচ্ছে একটু কম ঝুঁকিপূর্ণ কাজগুলো নারী করবে। পুরুষ সম্পত্তির কথা আপা বলেছেন, মিডিয়াতেও যদি আমরা দেখি সেই মিডিয়াতে নারীকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, আইনের শুধু সম্পত্তিতে তো না, অভিভাবকত্ব থেকে শুরু করে আরও অনেকগুলো জায়গায় যদি আমরা দেখি যে সেখানে নারীর যে নাগরিক হিসাবে যে জায়গাগুলো তৈরি হয় দরকার ছিল সেখানে কিন্তু আমরা তৈরি করতে পারি নাই। ফলে সেই জায়গাগুলোতে কাজ করা অনেক গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থান পরবর্তী সময় নিশ্চয়ই আমরা আবার করে ভাবি, কিন্তু আমরা যদি এই যে 55 বছরের যে যাত্রায় সেখানে আমরা যদি ফিরে তাকাই যে আসলে এখন পর্যন্ত যেখানে আমাদের মুক্তিযুদ্ধে নারীরা নিপীড়নের শিকার হয়েছে সেই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। তো সেইটা মোকাবেলা করার জন্য রাজনৈতিক নেতৃত্বদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি মনে করি, কারণ রাজনৈতিক নেতৃত্বরাই দিন শেষে নীতি প্রণয়ন করেন। আমাদের পাশেই রাজনৈতিক নেতা, সংসদ সদস্য আছেন, ফলে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যারা বিশেষভাবে এই ঘটনায় আক্রান্ত যারা হচ্ছেন তাদেরকে আসলেই আমি মনে করি আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং আমি মনে করি যে আমাদের যে পুরুষ বন্ধুরা আছে বা আমাদের সমাজে নারী পুরুষ উভয়ের, তাদেরকেও আসলে মানে এই আন্দোলনের শরিক হতে হবে। কাণ্ডারি হয়তো নারী হবেন, কিন্তু নারী পুরুষ উভয়ের যদি এই সামাজিক আন্দোলন বা রাষ্ট্রের মধ্যে নীতি প্রণয়নের জায়গায় নারীরা না থাকে, সংসদে যদি নারী না থাকে, তাহলে এই ভারসাম্যহীন অবস্থা থাকবে। ফলে সেই জায়গায় আমাদেরকে ঘর, বাহির, সংসদ সব জায়গায় নারীদের উপস্থিতি এবং নীতি নির্ধারণের জায়গায় আরও উপস্থিতি আমি মনে করি দরকার, এবং সামাজিক সাংস্কৃতিক জায়গায়ও পরিবর্তনের জন্য কাজ করা দরকার আমাদের। ধন্যবাদ। আপনাদের সমাজ যেটা একটা, আমরা তো এতদিনেও শিশুর জন্যে বা নারীর জন্যে বা সমাজের সবার জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি নাই বা হয় নাই। তো যে নারী শিশু যখন নির্যাতন বা ধর্ষণ বা হত্যার কথা যখন ওঠে বা যখন ঘটনাটা ঘটে, তখন যেমন তাসলিমা আপা বলছিলেন যে নাগরিক হিসেবে একটা মানে লজ্জাবোধ বা দায়, মানে পুরুষ হিসেবে তো আমাদের একটা দায়বোধ হয় যে এটা আমাদেরও এখানে দায় আছে। কিন্তু আপনার কি মনে হয় যে যদি পুরুষদের কথাই বলি, মানে এখন সমাজে যে আমরা যারা পুরুষ আছি তাদের কাছে আসলে আপনি নারী হিসেবে কি প্রত্যাশা করেন? এখানে যে কথাটা বলা সবচেয়ে জরুরি, ধর্ষণ প্রসঙ্গটা নারী বনাম পুরুষের কোনো লড়াইজনিত ফল নয়। এটা হলো আমাদের যেই সামাজিক মনস্তত্ত্ব, পুরুষতান্ত্রিক মনোভাব দিয়ে নারী যেমন করে আক্রান্ত হতে পারেন, পুরুষ তো হনই। সেই কারণে এই জায়গাটা পুরুষের কাছ থেকে আমার কোনো আলাদা প্রত্যাশা নাই, যেমন নারীর কাছ থেকে আমার কোনো আলাদা প্রত্যাশা নাই। আমার প্রত্যাশা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, কারণ রাষ্ট্রে যে পরিচালনা করার জন্য আসে সে এই
অঙ্গীকার করেই আসে যে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে, ধর্ম, বর্ণ, লিঙ্গ সকল কিছু নির্বিশেষে। তাহলে রাষ্ট্র, তুমি এবার আমাকে বলো, তুমি নারী এবং পুরুষের জন্য, কন্যা শিশু এবং ছেলে শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করেছো কিনা? যদি তুমি না করে থাকো, তার মানে তুমি তোমার কাজটা ঠিকঠাক মতন করছো না। তাহলে আমি তোমাকে ধরবো, তোমাকে প্রশ্ন করব। এবং বিদ্যমান যে সকল আইন আছে, আইনগুলোর মধ্যে অনেক ফাঁকি ঝুঁকি আছে, দেখানোপনা আছে, জনতুষ্টির ব্যাপার স্যাপার আছে। এই যে ফাঁসি দেওয়ার একটা ব্যাপার, জনগণ চাইছে এই করো, ওই করো, ফাঁসি দাও, এই করো, এগুলো বোগাস, স্টুপিডিটি, ইডিওটিক কথাবার্তা। এবং এই যে ফাঁসিটাকে সংযুক্ত করা হয়েছে, এটা যখন থেকে আলোচনা হচ্ছিল তখন থেকে আমি খুব স্ট্রংলি এটাকে অপোজ করে এসেছি, বিরুদ্ধে কথা বলেছি। কারণ আপনি যদি গবেষণা দেখেন, নর্ডিক কান্ট্রিগুলো দেখেন, এই অজস্র গবেষণা আছে, হার্শার স্ট্রিক্টার ল, ফাঁসি দিলাম, সৌদি আরবে তো কল্লাও কেটে ফেলে, এগুলা কোনো সমাধান না। সাধারণ জনগণ কি আইন বোঝে, বিচার বুঝে, জাস্টিস বুঝে? তারা আবেগ দিয়ে, আমরা তাড়িত হয়ে আবেগ থেকে কথা বলি। আবেগ আর আইনের ভাষা কখনো একসঙ্গে একই ভাষায় চলে না। যিনি আইন করবেন তাকে আইনের ভাষায় কথা বলতে হবে। এবং ফাঁসি ঝুলিয়ে দেওয়া, প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া, এগুলো রাগের কথা, লোকে বলুক, আইন ওইভাবে চলবে না। এটা একটা ভুল সিদ্ধান্ত। আমাদের দেশে ফাঁসির সিদ্ধান্তটা নেওয়া আরও ক্ষতিকর হয়েছে। কারণ এই কারণে ধর্ষণজনিত বা এরপর মেরে ফেলার, মৃত্যু নিশ্চিত করার ঘটনা আরও বেশি ঘটবে। এটা একটা বড় জিনিস। এখন আপনি যদি বলেন যে আমাদের এখান থেকে তাহলে বের হওয়ার উপায় কি, এই উপায়ে যাওয়ার আগে আমি আপনাকে 1 মিনিটে আমার একটা কাজের কথা বলি। আমি যেহেতু মিডিয়া পলিসি, জেন্ডার পলিসি এবং জেন্ডার ইকুয়ালিটি, এটা আমার কাজের এরিয়া। আমার একটা তাত্ত্বিক কাঠামো আমি দাঁড় করিয়েছি। বাংলাদেশের যে লৈঙ্গিক বৈষম্য, এটাকে আমি একটা তত্ত্ব দাঁড় করিয়েছি। আমার তত্ত্বের নাম হচ্ছে নারীর সংখ্যালঘু দশা তত্ত্ব। নারীর সংখ্যায় নাগরিক হিসেবে তারা 100-র মধ্যে 51 ভাগ ভোট পেলে ক্ষমতায় যায়। আর বাংলাদেশে 51% নারী হওয়ার পরেও অতি উচ্চশিক্ষিত লোকজনদের দিয়ে গঠিত কমিশন আপনাকে 5% দিয়ে তৃপ্তির বড় ঢেকুর তুলছে। আপনিও তুলছেন, দিয়েছে তো, আগে তো কেউ দেয়নি। তাহলে এই যে আমাদের মনস্তত্ত্ব, এটা কেন হয়, এই বিষয়গুলো আমি আমার তত্ত্বে, এই যে একটু আগে আপনাকে আমি কারণগুলো বললাম, গলদের সম্পর্কগুলো দেখিয়েছি, আমি আমার তত্ত্বে সেগুলো দেখিয়েছি কোনটার সঙ্গে কি সম্পৃক্ত, কিভাবে সম্পৃক্ত। তো এই জন্য গোড়ায় গলদ রেখে, হাতির তো সুরও আছে, ঠ্যাংও আছে, লেজও আছে, পেটও আছে, একটা অংশ দেখলে হাতির একটা অংশ দেখা হবে, পুরোটা দেখা হবে না। আমাদের এই সংকট থেকে বের হওয়ার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। এই সদিচ্ছা যদি থাকে, আমাদের অ্যাসিড সন্ত্রাস কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল খুব দ্রুত। কেন, কিভাবে? কারণ রাজনৈতিক সদিচ্ছা ছিল, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছিল। তো আমাদের এই নারী বিদ্বেষী সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য, মানে এক শব্দে এটা বলছি কারণ বাদবাকি শব্দটা লেজ টানলে আসে, বের হয়ে আসার জন্য দীর্ঘস্থায়ী পরিকল্পনা, ধরা যাক 10 সনা পরিকল্পনা, এটার মধ্যে আপনি 3 সনা পরিকল্পনা একবার রিভিউ করবেন, কি হলো, কত দূর হলো, কোথায় ত্রুটি, তারপরে আবার নতুন করে ভুল ত্রুটি দিয়ে সংশোধন করে চালু করবেন। 5 সনা আপনি গিয়ে আবার এটা রিভিউ করবেন, কি হলো না হলো, প্রজেক্ট ম্যানেজমেন্টে এগুলো শেখানো হয়। তারপরে আবার আপনি 8 বছরের মাথায় আরেকবার দেখলেন, 10 বছরের মাথায় আরেকবার দেখলেন। এটার সাথে আমি আর 10-15 সেকেন্ড নেই, আইন, নীতি, নানান কিছু জড়িত। ওইগুলো যখন একটার পরে একটা, আপনি যখন 360 থেকে ডিগ্রি অ্যাজ এ হোল দেখবেন, তখন পকেট সবগুলোকে অ্যাড্রেস করার সুযোগ হবে। আর নইলে ওই হাতির সুর নিয়ে আর হাতির লেজ দেখে খুশিতে তৃপ্তির ঢেকুর তোলা ছাড়া আর কোনো উপায় নাই। জি, অনেক ধন্যবাদ ফজলুদ্দা বাবুল। আপনি সংসদ সদস্য, আপনার দল ক্ষমতায় এখন, এটা নিয়ে তো বেশ উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইটা যখন থেমে যাবে, সরকার উদ্যোগও থেমে যাবে কিনা? ধন্যবাদ। আফরোজা আপার কথা শুনছিলাম এবং সম্পূর্ণভাবে একমত ওনার সাথে, 2-1টা রিজার্ভেশন ছাড়া, নট অফ ডিসেন্ট ছাড়া। তো আপনি যেটা বলেছেন, দেখুন, বিএনপি কিন্তু নির্বাচনে ইস্তেহারে আছে যে আমরা সর্বোচ্চ এই ধর্ষণ নিয়ে আমরা বিচার সর্বোচ্চ উপায়ে আমরা এটা করব। এর পাশাপাশি এখানে আমরা আরও বলেছি যে নারী বান্ধব কীভাবে করা যায়। আপনি জানেন যে ম্যাডাম খালেদা জিয়া, এগুলোর অনেক স্টেপ আছে,
বা আপার আরও ভালো বলতে পারবেন, যে আমার মনে হয় যে এখানকার স্টেপগুলো খুবই একটু, এখানে আমাদের যে এডুকেশন ব্যবস্থা সেখানেও আমাদের এখানে করতে হবে, নারীদের শিক্ষা ব্যবস্থা। আমি ওনার সাথে যেটা বললাম নোট অফ ডিসেন্ট, আমার ব্যক্তিগত নোট অফ ডিসেন্টে শুনলে হয়তো আমার দলের বিপক্ষে যাবে, বাট আই উইশ টু এক্সপ্রেস হিয়ার, আমার নিজেরও একটা মেয়ে আছে, যে এই কোটা যে বললেন 5%, 51% হওয়া দরকার, আমি এর সাথে একমত না। 51% হওয়া দরকার বলিনি, আচ্ছা। মানে আমাদের দেশে নারী আর পুরুষের অনুপাতে নারীর সংখ্যা এখন 51%। ওকে ওকে, তো আমি এই কোটা সিস্টেমেই চাই না, আমি চাই এমন সমাজ ব্যবস্থা যেখানে নারী তার অধিকারটা পাবে, সার্বিক অধিকার পাবে, সেটা নারী ফাইট করে ব্যাক করবে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার কথা আপনি বললেন, আমাদের কয়েকজন সদস্য এসেছেন, লুনা আপা এসেছেন, তারপর আপনার হয়তো সংসদে আসেন নাই, কিন্তু অনেকে প্রতিযোগিতা করেই এসেছেন ওনারা, তাদের কথা আমি বলছি। তারপর আপনার চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নাইবা ইউসুফ আপা এসেছেন, তো তারা কিন্তু ফাইট করে এসেছেন। তো আমি চাই এমন সমাজ ব্যবস্থা যেখানে ফাইট করে নারীরা 51% না 60% আসুক, কিন্তু তাতেও কিন্তু সমস্যার সমাধান হবে না। আপনার তাতে সমস্যার সমাধান হবে না যদি সংসদে 51% থাকে। আমাদের তো নারী নেত্রীরাই তো শাসন করেছে অধিকাংশ সময় এই দেশ। আপনার সুইডেনে পার্লামেন্ট মেম্বার অধিকাংশ নারী, কিন্তু সুইডেন ওয়ার্ল্ডের 2nd বা 3rd হাইস্ট রেপ আমেরিকার পরেই। ওয়ারেস আপনি দেখেন মিশরে বা আজারবাইজানে অনেক কম রেটের হার, সবচেয়ে কম, এটা নিয়ে আমাকে একটু প্রশ্ন করবেন, বলতে দিতে হবে। হ্যাঁ, আমার একটু কথা আছে। কাজেই আমি ওই শুধু সরকার রাষ্ট্র এটার সাথে আমি মিলাইতে চাই না, এবং মিলাইতে গেলে আমরা আবারও এই সমাজটা ঠিক করতে পারবো না। আমি আবারও বলি, আমাদের সমাজ অবকাঠামো, সমাজের নর্মস, নৈতিকতার এডুকেশন, প্রপার রিলিজিয়াস এডুকেশন, মেন্টালিটি, নারীকে স্বাবলম্বী করে তোলা, তার অধিকার নারী নিজে ফাইট করে নিবে। আমি এটার সাথে একমত নই যে লিফটে নারীদের জন্য আলাদা একটা লাইন থাকবে এবং নারীরা ফার্স্ট আসবে। হ্যাঁ, আমি রেসপেক্ট করে আমার সিনিয়র নারীকে আমি নারীর জন্য ওই সম্মানটুকু দেখাতে পারি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার দল প্রতিযোগিতায় নারীদের আসতে হবে, সেই সমাজ ব্যবস্থা আমাদের দিতে হবে। এটা আমরা প্রত্যাশা করব, যেটা বল সবাই সমান, এটাই তো কথা। ওইটাতে আমাদের আসে। আপনি বলছিলেন যে নমিনেশন তো দেওয়া হয় না, যে নারীরা আসলে বাংলাদেশের 51% নাগরিক, সেই নারীরা আসলে যখন তাকে নমিনেশন দেওয়া হয় না, তখন তো তারও প্রশ্ন তোলার কথা। তার দলের ভেতরে সংগ্রামটা জরুরি, ঘরের মধ্যেও সংগ্রামটা আমি মনে করি জরুরি। যখন আপনার দলের মধ্যে, ঘরের মধ্যে গণতন্ত্র থাকে না এবং নিপীড়নের বিরুদ্ধে আপনি কথা বলেন না, তখন আসলে বাইরে গিয়েও সেই কথা বলার জায়গাটা তৈরি হয় না। ফলে নমিনেশন যখন আমার দল আমাকে না দিবে, সেই দল আমি কেন করব? এবং সেই দল যাতে না করে কেউ, সেটার জন্য তো জনসমর্থন তৈরি করা, নারীদের মধ্যে কাজ করার জায়গাটা, সেটা যে কোনোভাবে আমরা আসলে করে উঠতে পারি না। একজন নারী নমিনেশন নিয়ে সংসদে নির্বাচন করবে, নেতৃত্ব দিবে, নীতি নির্ধারণ করবে, জাতি গঠনে ভূমিকা রাখবে, ইতিহাসে ভূমিকা রাখবে। সেই জায়গায় যদি তার দল বা পরিবেশ না দেয়, সেটার বিরুদ্ধে দাঁড়ানো কিন্তু আমি মনে করি যে এখন সময় এসছে। আমাদের পরিচয়ের রাজনীতিটাও আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। মা, গৃহিণী, ভাবি বা যৌনবস্তু, এই পরিচয়গুলোর বাইরে আমরা সমাজে, ইতিহাসে নাগরিক হিসাবে কিভাবে ভূমিকা রাখবো, সেই প্রশ্নটা আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে নারী আন্দোলনে এবং রাজনৈতিক আন্দোলনেও খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আমার কাছে মনে হয় জরুরি। আর বর্তমানে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে কিছুটা উদ্বেগের বিষয়, যে আমরা যখন গণঅভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশ, মাত্র নির্বাচন হলো, গণতান্ত্রিক একটা পথের দিকে আমরা যেতে চাই, সেই সময় মানে যেভাবে শরিয়া আইনের মাধ্যমে বা প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এই ধরনের যে কথাবার্তাগুলো হচ্ছে এবং বিরোধিতার নাম করে আমার কাছে মনে হচ্ছে যে যখন আমাদের আসলে সম্মিলিতভাবে কিছু বিষয়, অবশ্যই আমাদের বিরোধিতা থাকবে, আমাদের সমালোচনা থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে যে বিরোধিতার নাম করে সমাজের মধ্যে এমন কোনো পরিবেশ যেন আমরা তৈরি না করি যেটা সমাজে মানুষকে আরও দূরে ঠেলে দেয়। যেই বিষয়গুলোতে আমাদের একত্রিতভাবে কাজ করার সুযোগ আছে, সেগুলো নিয়ে আমাদের একত্রিতভাবে কাজ করার সময়, আমার বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়টা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমার একটুখানি অ্যাড করার আছে, 1 মিনিট যথেষ্ট সময়। আমারও নোট অফ ডিসেন্ট, সেটা হলো ভাইয়ের সাথে, সেটা হচ্ছে শোনেন,
অবশ্যই সবাইকে সমান কিছু পেতে গেলে সমান পরিশ্রম বা যে যা পায়, মেরিটোক্রেসির সমাজে এটাই ন্যায্য। কিন্তু ভাই, আপনি রাজনীতিবিদ হিসেবে জানেন, সমাজের দুর্বল অংশকে সমান প্রতিযোগিতার সম প্ল্যাটফর্মে আসতে হলে তাকে কোটা দিয়ে আনতে হয়। যে কারণে বাংলাদেশের নারী ঐতিহাসিকভাবে সে এত বঞ্চিত যে তার জন্য কোটা রাখতে হবে, এর আগে পরে আর কোনো কথা নাই। এখন হ্যাভিং সেড দ্যাট, আরেকটা কথা হচ্ছে এখানেও ভিকটিম ব্লেমিং আমরা অনেকেই বুঝি না। যেহেতু নারীকে দেওয়া হচ্ছে না, যেহেতু এটা তার কাজ, নারীকে ফাইট ব্যাক করে আসতে হবে। কেন? কারণ এটা নারীর প্রসঙ্গ বলে, যেহেতু নারী তাই নারীর বলে নারীকে প্রমাণ করতে হবে। এটা একটা ভিকটিম ব্লেমিং এর সমান, যে তুমি কেন এটা ত্যাগ করো নাই, তুমি কেন বলো নাই। এটা আমাদের গোড়ায় গলদ। আপনি যদি গণতান্ত্রিক নাগরিক হয়ে থাকেন, আপনি যদি জানেন এখানে একটা বৈষম্য হচ্ছে, আপনি যদি জানেন এটা সিস্টেমেটিক্যালি চলছে না, রাষ্ট্রের কাজ মানে ইনস্টিটিউশনের কাজ হচ্ছে পলিসি ক্রিয়েট করা, যেন এই পলিসির বাইরে কেউ গেলে কান ধরে আপনি নিয়ে আসতে পারেন। কারণ আপনার দায়িত্ব পলিসি ঠিক করে দেওয়া, যে ভাই তুমি যদি টিকতে চাও এই পলিসির মধ্যে তোমাকে টিকতে হবে, আদারওয়াইজ তোমাকে আবার রিভিউ করতে হবে। অর্থাৎ আপনি যে বলছেন যে নারী, সেটা সংসদে আসন হোক, সম্পত্তিতে এটা হোক, নারীকে ফাইট করতে হবে, মিছিল করতে হবে। আবারও সেই একই জিনিস, যেহেতু নারীর বিষয়, নো, এটা নারীর বিষয় না, নারীকে কথা বলতে হবে না। নারী, পুরুষ, সরকার, তৃতীয় লিঙ্গ, এটা যেই আসুক, তৃতীয় লিঙ্গ শব্দটাও এটা খুব অপমানজনক, আমি ব্যবহার করি না, মানুষের বোঝার সুবিধার্থে আমি বললাম এখানে। কারণ হলো এটা নাগরিকদের অধিকার। এখন যদি এই সময়ে এসে জেন্ডার ফ্লুইড সমাজ হয়ে যাচ্ছে সারা, আমি আর 10-15 সেকেন্ড নেই, সেইখানে নারীর ইস্যু নিয়ে নারী কথা বলবে, এটা একটা ভুল ধারণা অস্পষ্ট। পুরুষের বিষয় নিয়ে পুরুষ কথা বলবে, এটা একটা ভুল ধারণা। পুরুষের রোগ হলে রোগের বিষয়ে পুরুষ কথা বলবে, মেয়েলি রোগ হলে মেয়ে কথা বলবে। কিন্তু এটা যদি হয় ডেমোক্রেটিক ইস্যু, জেন্ডার ইজ আ ডেমোক্রেটিক ইস্যু, বাংলায় বলে, দুঃখিত ইংরেজিতে বলেছি। এই লৈঙ্গিক অসমতা, লৈঙ্গিক বৈষম্য, এটা একটা নাগরিকের গণতান্ত্রিক অধিকারহীনতা এবং বৈষম্যের প্রসঙ্গ। তাই এখানে রাষ্ট্রকে, সমাজকে এবং ইনস্টিটিউশনকে অ্যাজ এ হোল একটা বডি হিসেবে, গণতান্ত্রিক ইস্যু হিসেবে, গভর্নেন্সের ইস্যু হিসেবে দেখে রাষ্ট্রের ডেভেলপমেন্টের প্রায়োরিটি লিস্টে রেখে এটাকে ট্রিট করতে হবে। অন্যথায় এই সংকট থেকে আপনি কখনোই, এই দৃষ্টিভঙ্গি যদি থাকে, বের হতে পারবেন না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার একটু গণতান্ত্রিক হতে হবে, যেহেতু তার এক্সট্রা সময় দিচ্ছি। আপনারা যদি কোনো কিছু যোগ করতে চান, কেউ যোগ করার সুযোগ আছে। করতে চাই, সেটা হচ্ছে ওনার সাথে আমি দ্বিমত না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সুইডেনের এক্সাম্পলটা দিয়ে এটাই বলেছি যে শুধু নারীর প্রতিনিধিত্ব দিলেই না যে সমাজে রেপ কমে যাবে এমনটা না। ও এখানে সরি, আমি 10 সেকেন্ড নেই ভাই, 10 সেকেন্ড এখানে বলি। সুইডেন পৃথিবীর সেই রাষ্ট্র যেখানে রিপোর্টিং পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি হয়। আর মিশর, একটু খবর নিয়ে দেখেন রিপোর্টিং কত হয়। বাংলাদেশে বাস্তবে রেপের হার আরও বেশি, রিপোর্টিং হয় না, কারণ ডিসক্লোজ করি না। আমাদের দেশে উই ডু নট হ্যাভ দি কালচার অফ ডিসক্লোজিং। আমাদের কারণ ধর্ষণকে, যৌন নিপীড়নকে কলঙ্কিত করা হয়। স্বয়ং মিডিয়াতে ধর্ষণ, যৌন নির্যাতন, নিপীড়ন লেখে না, লেখে শ্লীলতাহানি। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আছি, তার সুবিধাভোগী তো পুরুষ। হয়তো আমরা পুরুষকে শত্রু মনে করি না, কিন্তু যে সুবিধাভোগী থাকে সে কিন্তু সহজে সেই সুবিধা ছাড়তে যায় না। ফলে সংসদের দিকে যখন আমরা তাকাই, 300 জনের মধ্যে মাত্র 7 জন নারী। রাজনৈতিক দলগুলোতে পলিসি লেভেলে নারীর সংখ্যা কম, আপনাদের মিডিয়াতে হয়তো প্রধানের দায়িত্বে নারী নাই, তাহলে সমাজের অর্ধেক অংশের স্বর কিন্তু আমি শুনতে পাচ্ছি না। যে কৃষক, ধরেন কৃষক হোক, শ্রমিক হোক, ছাত্র হোক, তার সমস্যা, সকলের সমস্যা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক দল নেতৃত্ব কথা বলবেন, কিন্তু সেই নেতৃত্ব যদি পুরুষতান্ত্রিক সমাজের সুবিধাভোগী অংশ হন, তাহলে পুরুষের স্বরটাই বেশি শোনা যাবে। ফলে যে ভুক্তভোগী হচ্ছে, যে আক্রান্ত হচ্ছে, সে যদি কথা না বলে, সে যদি তার লড়াইটা না করে, তাহলে সেটা এবং সেই লড়াইটা করতে হবে। এবং নারীকে শুধু নারী প্রশ্নে না, নারী প্রশ্নে বিশেষভাবে আমি মনে করি যে নারীর এই আন্দোলনটা শক্তিশালীভাবে করা দরকার, এবং সেই আন্দোলনে পুরুষকে এবং রাজনীতির বিষয় হিসেবে এটাকে যুক্ত করা দরকার নিজের দলের মধ্যে। তেমনি নারীকে শুধুমাত্র নারী আন্দোলনের কর্মী হিসাবেই থাকাটা আমরা মনে করি রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আমরা নারীকে দেখতে চাই। অনেক ধন্যবাদ আফরোজার সময়, অনেক ধন্যবাদ ফজলুল হুদা বাবুল, আপনাকেও ধন্যবাদ। তাসলিমা আক্তার, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেকগুলো বিষয় আসলো। আমরা আসলে নারী ও শিশুর জন্য যে নিরাপদ পরিবেশ তৈরি করতে পারিনি এখন পর্যন্ত, কেন পারিনি, যে সমাজের যে মনস্তত্ত্ব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এখানে। যে নারী বিদ্বেষী সংস্কৃতি, যে পুরুষতান্ত্রিক সমাজ, রাজনৈতিক সদিচ্ছার অভাব, বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘসূত্রিতা, নানাবিধ বিষয়ে আলোচনা এসেছে। আমরা দেখলাম যে এই যে আমরা রামেশ্বরের কথা যদি বলি, যে এই বিষয়টা সরকার ভালোভাবে নিয়েছে এবং একটা বিচারের প্রতিশ্রুতি দিয়েছে। তা আমরা যেটা চাই সেটা হলো যে কোনো
হত্যাকাণ্ড বা সে ধর্ষণ হোক, যা কিছু হোক, অন্যায় বা অপরাধ হলে সেটার আইনের শাসনের যে পুরোপুরি বাস্তবায়ন সেটা হবে। শুধু আলোচিত বিষয় বা বাছাই একটা মামলা নিয়ে মানুষকে সান্ত্বনা দেয়া নয়, সেই বিষয়টি আমাদের মনে হয় একটু দেখা দরকার। সেই প্রত্যাশা রাখি, সবাই ভালো থাকবেন।